হেই সোয়া, কেমন আছো? হঠাৎ ঐশীর কথা শুনে আমি মুখটা অন্যদিকে ফিরিয়ে আমার চোখে পানি মুছে নিলাম। নিজেকে সামলে আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে গেলাম। শানও আমাকে দেখে ঘুরে দাঁড়ালো। আমি মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বললাম, এই তো ভালো, তুমি কেমন আছো? ঐশী হেসে বলল, ভালো, তবে তুমি ওখানে দূরে দাঁড়িয়েছিলে কেন? ঐশীর কথা শুনে শান ভুরু কুঁচকে আমার দিকে তাকালো। আমি আর চোখে একবার শানের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বললাম, তোমার কথা বলছিলে, তাই বিরক্ত করতে চাইনি। তখনই ঐশীকে একটা মেয়ে ডাক দিল। ঐশী মেয়েটাকে আসছি বলে আমাদের দিকে ফিরে বলে, আচ্ছা, আমি এখন আসি, তোমরা দুজনে কিন্তু আমাদের বাসায় যাওয়ার নিমন্ত্রণ রইল। আমি মুচকি হাসি উপহার দিয়ে বললাম, তোমার নিমন্ত্রণ রইল? ঐশী চলে গেল। আমি সামনের দিকে চেয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইলাম। চলো, আমাদেরও যেতে হবে। শানের কথা শুনে আমি চোখে ফিরে শানের দিকে কটমট চোখে তাকালাম। কোনো কথা না বলে হনহনিয়ে গিয়ে গাড়িতে বসে পড়লাম। সানসোয়ার ব্যবহার দেখে পুরো তাজ্জব হয়ে গেল। অদ্ভুত, এর আবার কি হলো? শান গিয়ে গাড়িতে বসলো। শান সোহার দিকে তাকিয়ে রইল, কিন্তু সোহা মাথা নিচু করে রইল। শান সোহার এক গাল হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার? আমি এইবার ওনার হাতের দিকে তাকালাম। এই হাতে এতক্ষণ উনি ঐশীর হাত ধরেছিল। আমি আমার গাল থেকে ওনার হাতটা সরিয়ে নিলাম আর চোখ বন্ধ করে বললাম, কিছু হয়নি, বাসায় যাব, গাড়ি স্টার্ট দিই। শান আবারও আমার হাতের উপর হাত রেখে বলল, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? পরীক্ষা খারাপ হয়েছে? আমি অগ্নিদৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, এবার বলছি তো কিছু হয়নি, আপনি গাড়িটা স্টার্ট দিবেন না, আমি নেমে যাব। শান বুঝতে পারছে না হঠাৎ সোহার কি হলো, এমন ব্যবহার কারণ কি। শান সোহার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সোহা জানালার দিকে বাইরে তাকিয়ে রইল। শান একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। শান গাড়ি চালাচ্ছে ঠিকই, কিন্তু বারবার সোহার দিকে তাকাচ্ছে। শানের বুকের ভিতর অজস্র যন্ত্রণা হচ্ছে, সেটা কিছু বুঝতে পারছে না। কিছুটা যাওয়ার পর শান আবার প্রশ্ন করলো, কিছু খাবে? আমি মুখে কিছু বললাম না, শুধু ডানে বামে একবার মাথা নাড়ালাম। সোহা এমন মৌন শানকে বড্ড বিরক্ত করছে। শান আর কথা না বলে এক মনে গাড়ি চালাতে মনোযোগ দিল। কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। শান নেমে এসে আমার সাইডের দরজা খোলার আগে আমি দ্রুত গাড়ির দরজা ঠেলে বের গেলাম। শানের বিরক্ততা এবার আগের রূপ নিল। কি হয়েছে, কেন বলছো না? মেয়েটা সরাসরি, তাহলে কি ঐশীকে দেখে ভুল বুঝলো? শান ভাবলো এই বিষয়টা সরাসরি সোহার সাথে কথা বলে নেব। আমি বাড়ির ভিতরে ঢুকতে পুষ্প দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। ভূমিকা আপুও পুষ্পর পিছনে দৌড়াতে দৌড়াতে আসলো। উনি পুরো হাঁপিয়ে গেছে। কি কাজের মেয়ে, দুইটা ভাত খাওয়ার জন্য পুরো বাড়ি ঘুরিয়ে মারছে আমাকে। আমি পুষ্পর পাশে বসে বললাম, কি হয়েছে সোনা? পুষ্প ইনোসেন্ট ফেস করে বলল, আমি খেতে চাই না, মা জোর করে খাওয়াচ্ছে। আমি পুষ্পকে কোলে তুলে বললাম, এমন বললে হবে সোনা, তুমি না বড় হয়ে গেছো, বড় মেয়েরা কখনো এমন করে? তাহলে তো সবাই তোমাকে বাচ্চা বলবে। পুষ্প কপাল কুঁচকে বলল, আমি বাচ্চা না। আমি মুচকি হেসে বললাম, তাহলে তো সবগুলো খাবার খেতে হবে। খাবে তো? পুষ্প হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমি হাসলাম। বাচ্চাদের কখনো কোনো কাজের জন্য বাধ্য করা যায় না, শুধু ভালোবেসে একটু ট্রিক্স অবলম্বন করলেই যথেষ্ট। আমি পুষ্পকে সোফা বসিয়ে ভূমিকা আপুকে বললাম, দাও, আমি খাইয়ে দিচ্ছি। ভূমিকা আপু আমার হাতে খাবার দিয়ে বলল, তুমি আর মা ছাড়া পুষ্পকে কেউ সামলাতে পারে না। তখনই মা এসে আমাদের সাথে যোগ দিল। তাহলে বলতে হয় আমাদের সোহা একজন উপযুক্ত মা হবে। কি বলো ভূমিকা? ভূমিকা আপু হেসে বলল, তা আর বলতে বাকি আছে? তা কোনো প্ল্যান করছো বেবি? ওনাদের কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। শান পিছন থেকে এসে বলল, এসব ছাইপাশ কথা ওর মাথায় ঢুকিও না তো, যে নিজে এখনো বাচ্চা, সে বাচ্চার কি বুঝবে। শান এসে আমার পাশে বসলো। আমি রেগে ওনার দিকে তাকালাম। মা পুষ্পকে হাতে ধরে আমার কাছে থেকে খাবার
প্লেটটা নিয়ে ওনার থেকে চলে গেলেন। ভূমিকা আপু হাসতে হাসতে বলল, কে বাচ্চা? তুমি চাইলে যে কোনো সময় বাচ্চার মা হয়ে যেতে পারে। এখন কথা হলো তুমি কি চাও? একদিকে শানের কথা শুনে আমার রাগ হচ্ছে, অন্যদিকে ভূমিকা আপুর কথা লজ্জার মাথা কাটা যাচ্ছে। আমি মাথা নিচু করে লাজুক ভঙ্গিতে বললাম, আচ্ছা আপু, ছাড়ো না এসব কথা। না, কেন ছাড়বো? আমাদের কি ইচ্ছে হয় না চাচি ডাক শোনার? এখন তোমার বলো, কবে শুনবে? শান বলল, দেরি আছে এখন, ছোট, আর কয়েক বছর যাক, ভেবে দেখব। কি একটা অস্বস্তিকর পরিস্থিতি! আমি হুট করে দাঁড়িয়েলাম। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। ভূমিকা আপু হেসে বলল, পালাচ্ছ? পালাও, কিন্তু যেভাবে পারো শানকে ম্যানেজ করো। সুখবরটা কিন্তু খুব তাড়াতাড়ি শুনতে চাই। আমি দ্রুত উপরে চলে গেলাম। উফ, আর কিছুক্ষণ ওখানে থাকলে নির্ঘাত এদের কথা লজ্জা পেয়ে আমি মরে যেতাম। রুমে এসে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। সোহা যাওয়ার কিছুক্ষণ পর শান ওখান থেকে উঠে রুমে চলে গেল। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি শান আমার সামনে দাঁড়িয়ে। আমি দেখেও না দেখার ভান করে পাশ কেটে সরে গেলাম। কি হয়েছে তোমার? শানের কথা শুনে আমি ওনার দিকে তাকালাম, কপাল কুঁচকে বললাম, কি? তখন থেকে ভাঙা রেকর্ডের মতো একই প্রশ্ন করে যাচ্ছেন। কি হবে আমার? সেটা তো তুমি বলবে। বলছো না কেন আমার সাথে কথা বলছি না মানে? তাহলে এগুলো কি বলছি? উনি আমার বাহু ধরে আমাকে ওনার কাছে টেনে নিয়ে বলল, লিসেন সোয়া, তোমার স্বাভাবিক কথা বলা আর এভাবে কথা বলা সেটা আমি বুঝি, তাই ভনিতা না করে বলো কি হয়েছে। আমি কোনো কথা না বলে ছলছল চোখের দৃষ্টিতে ওনার চোখের দিকে তাকিয়ে আছি। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, তোমাকে বলছিলাম, একদিন আমার প্রতি যদি তোমার কোনো অভিযোগ থাকে তাহলে সেটা কখনো মনে চেপে রাখবে না। একটা ভুল ধারণা মনে চেপে রাখার জন্য অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়, শুধু দুজন দুজনাকে না বোঝার জন্য। আমাদের মধ্যে এমন কিছু হোক সেটা আমি চাই না। কোনো সমস্যা হলে আমার মনে হয় দুজনে কথা বলে সেটা মিটিয়ে নিতে পারি। তাই প্লিজ বলো। আমি নিজের নাকে পাটা বুলিয়ে অনেকটা অভিমান নিয়ে বললাম, আমি তো বাচ্চা, তাই যে মেয়ে আপনার উপযুক্ত তার হাতে হাত রেখে তার সাথে গিয়ে সুখে দুঃখে কথা বলুন। আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। কথাটা বলে আমি নিজের হাত দিয়ে ওনার হাতটা সরিয়ে দিলাম আমার বাহু থেকে। তারপর দ্রুত পায়ে বেরিয়ে গেলাম রুমের থেকে। শান হাঁ করে সোহার দিকে তাকিয়ে রইল। তাহলে ওর ধারণা ঠিক, সোহা ঐশীকে দেখে ভুল। অন্য যে করেই হোক মেয়েটাকে বোঝাতে হবে যে যেটা ভাবছে তেমন কিছু না। আমি রান্নাঘরে এসে দেখলাম মা আর আপু রান্না করছে। আমি গিয়ে ওনাদের পাশে দাঁড়ালাম। মা বলল, তোর পরীক্ষায় কেমন হলো? ফার্স্ট ক্লাস। তো এখানে দাঁড়িয়ে কি করছিস? এতদিন রেস্ট নিতে পারিসনি? এখন রেস্ট নেই গিয়ে? আমি বিরক্ত হয়ে বললাম, এতদিন অনেক রেস্ট নিয়েছি। আর না, দেখি সব আজকে আমি আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, সেই খুশিতে আজকে সব রান্না আমি করব। কথাটা বলে আমি কাজ করা আরম্ভ করলাম। মা বলল, তুই এত কাজ একা পারবি না, দে আমি সাহায্য করে দিচ্ছি। আমি রেগে বললাম, না, তোমার শরীর অসুস্থ, তুমি গিয়ে রেস্ট নাও। আমি একা? কই আপু আছে, রহিমা আন্টি আছে, ওরা হেল্প করে দিবে। ভূমিকা আপু একটু হেসে বলল, হ্যাঁ মা, তুমি যাও, আমরা পারবো। মা আমাদের দুজনকে কপালে দুটো চুমু দিল। মাঝে মাঝে মনে হয় তোরা আমার মেয়ে, ছেলে বউ না, আমার মেয়ে না থাকলে অভাবটা পূরণ করে দিচ্ছিস। আমি আর ভূমিকা আপু মাকে জড়িয়ে ধরলাম। আর তুমি আমাদের শাশুড়ি না, আমাদের মা, যা আমাদের মাকে ছেড়ে আসা অভাবটা পূরণ করে দিয়েছো। কিছুক্ষণ পর আমাদের কানে হঠাৎ ফ্যাচ ফ্যাচ করে কান্নার আওয়াজ কানে এলো। আমার ভয় পেয়ে পিছনে ঘুরে তাকালাম। দেখলাম রহিমা আন্টি কান্না করছে। আমরা তিনজনই ওনার দিকে এগিয়ে গেলাম। মা বলে, কি হয়েছে তোমার রহিমা? উনি কোনো কথা না বলে কাঁদতে গেল। আমি ওনার চোখে পানি মুছিয়ে বললাম, কি হয়েছে আন্টি, আপনি কাঁদছেন কেন? কেউ কি কিছু বলেছে আপনাকে? রহিমা আন্টি শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে বলল, না, এরা কি কইব, আপনাগো পরিবারের সকল মানুষ এখন ভালা। কত পরিবারে পোলা বউ লাগে, কত ঝামেলা থাকে শাশুড়ি
বউরা সহ্য করতে পারে না শাশুড়িদের, আবার অনেক জায়গায় শাশুড়ি সহ্য করতে পারে না পোলা বউদের। আমার কপালটা এমন। ওইখানে আপনাগো পরিবারে শাশুড়ি বউ এত ভালোবাসা দেখে চোখ জুড়াইয়া যায় যে আইজকাইল সময়ে এখনো এত ভালো মানুষ পরিবারে আছে। ঘরে ঘরে এমন বউ শাশুড়ি থাকলে প্রতিটা ঘরই স্বর্গের মতো হইত। রহিমা আন্টির কথা শুনে আমাদের মুখে হাসি ফুটে উঠল। অন্যদিকে ওনার কথা ভেবে খারাপও লাগলো। ওনার ছেলে বউ ওনাকে সহ্য করতে পারে না বলে ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে। সেই থেকে উনি এখানে থাকে। কিন্তু আমার সবসময় চেষ্টা করি ওনার পরিবারের কথা ওনার না মনে করে। কিন্তু যতই যা হোক নিজের পরিবার তো নিজেরই হয়। আমাদের সমাজে সব মানুষ খারাপ হয় না, শুধু কিছু কিছু খারাপ মানুষের কারণে ভালো মানুষদেরকে আমরা একই পাল্লায় মাপতে বাধ্য হই। মাকে পাঠিয়ে দিয়ে আমরা নিজেদের মতো কাজ করতে লাগলাম। তখনই পুষ্প এসে বলল ও গেমস খেলবে, কিন্তু গেমসটা ওপেন হচ্ছে না, সেটা একটু ঠিক করে দিতে। তাই ভূমিকা আপু পুষ্পর সাথে চলে গেল। কিছুক্ষণ পর রহিমা আন্টি চলে গেল। ওনাকে নাকি মা ডাকছে। তাই আমি একটু অবাক হলাম জবাব। একসাথে সবাই কি হলো? কেউ না কেউ ডাকছে ওনাদের। কিছুক্ষণ ভেবে আবার কাজ শুরু করলাম। তখনই শান এসে আমার পাশে দাঁড়ালেন। আমি না দেখার ভান করে আমার কাজ করতে লাগলাম। উনি আমার দিকে মুখ করে বললেন, এই মেয়ে শোনো, তোমাকে এমন মুখ ভার করে থাকলে মোটেই ভালো লাগে না। ওনার কথা শুনে আমার হাত থেমে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রিজের কাছে গিয়ে চিকেন বের করে আনলাম। শান আবারও বলল, আচ্ছা, একজন আমাকে সবসময় বলে অতিরিক্ত রাগ করা ভালো না। অতিরিক্ত রাগ করলে মানুষ নাকি ঠিক ভুলের পার্থক্য ভুলে যায়। তাহলে সে এখন আমার উপর এত রাগ করে আছে কেন বলতে পারেন? আমি বিরক্ত হয়ে বললাম, আমার কাছে এসে পেঁচাল পাচ্ছেন কেন যে আপনার বুঝে তার কাছে যান না। ওনার পাশে থেকে দূরে সরতে নেব, তখনই উনি আমাকে টেনে ওনার বুকের সাথে জড়িয়ে ধরল। তার কাছে তো এসেছে, কিন্তু সে না বুঝে বারবার ফিরিয়ে দিচ্ছে। আমি নিচের দিকে তাকিয়ে ওনা কোট চেপে ধরে আছি। উনি আবার আমার কানের কাছে এসে বলল, ভালোবাসি তো সুইটহার্ট। আমি মুখ ফিরিয়ে বললাম, আমি বাসি না। উনি আমার থুতনি হাত দিয়ে মুখটা তুলে বলল, আমার চোখে চোখ রেখে বড় কথাটা বলছি একবার। এখন আবার বলো। আমার দিকে তাকিয়ে আমার চোখ সরিয়ে নিলাম। উনি আমার কানে লেকে হালকা ঠোঁট ছুঁয়ে বলে, পারবে না, কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো। তবুও এত অভিমান কিসের? অভিমানের চাঁদ একটু সরিয়ে দেখো, সেখানে ভালোবাসার বৃষ্টি হয়ে তোমায় ভিজিয়ে দিবে। ছাড়ুন আমাকে, কাজ আছে আমার। একবার বলছি না, যদি আমি তোমার কাছে থাকবো তখন আমি ছাড়া কোনো কাজ নেই তোমার। আমি মাথা নিচু করে রইলাম। মনে হয় এখনই আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে। ঠোঁট কাঁপছে। আমি আমার ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলাম। উনি আমার মাথাটা শক্ত করে ওনার বুকের সাথে চেপে ধরে বললেন, লে সুইটহার্ট, হোয়াই আর ইউ ক্রাইং? তুমি জানো না আমি তোমার চোখের পানি দেখতে পারি না। অনেক জ্বালাপোড়া করে বুকে। আমি মাথা তুলে ওনার দিকে তাকালাম। ওনার কথাগুলো কেমন অসহায় মতো লাগছে। উনি আবারও ইনোসেন্ট লুক নিয়ে বলল, কেন ভুল বুঝছো আমাকে? ঐশী ওর কাজিনের সাথে দেখা করতে এসেছে। সে সুবাদে দেখা। ঐশী আর তিমিরের বিয়ে হয়ে গেছে, তাই ওকে কনগ্রাচুলেশন জানাচ্ছিলাম, এর বেশি কিছু না। আমি চমকে উঠে বললাম, ঐশী আর তিমির বিয়ে হয়ে গেছে? কই, জানি না তো। হয়তো ওদের কাউকে জানানো পছন্দ না, তাই জানায়নি। কিন্তু তুমি এই সিম্পল বিষয় নিয়ে ভুল বুঝবে আমাকে, সেটা ভাবিনি আমি। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, ভুল বুঝিনি আমি আপনাকে। আপনি কি মনে হয় আপনার সম্পর্কে ভুল ধারণা থাকলে আমি আপনাকে খুঁজে পেতাম এতক্ষণে? আমি অভিমান হয়েছিল, হওয়াটা কি স্বাভাবিক নয়? ঐশী আপনাকে ভালোবাসতো, হয়তো আপনি বাসতেন না। তাতে কি? তার মনে তো একটা সফট কর্নার থেকেই গেছে আপনার জন্য। সেখানে দাঁড়িয়ে আমাকে যদি এই দৃশ্যটা দেখতে হয়, কতটা খারাপ লাগে আপনি বুঝুন। শান কিছু না বলে শুধু ড্যাব ড্যাব করে নজরে আমার দিকে তাকিয়েছি। ওনার হাতটা ধরে বললাম, এই হাতে ঐশী হাত ধরেছিল না?
আমি দূরত্ব গিয়ে একটা বাটিতে গিয়ে পানি নিয়ে আসলাম। তারপর ওনার হাতে আবার ঘষে ঘষে ধুয়ে দিলাম। তারপর ওনার হাত আমার গালে রেখে বললাম, আপনার এই হাত শুধু আমাকে ছাড়া আর কোনো মেয়েকে স্পর্শ করবে না, বুঝলেন? সেটা যে কারণেই হোক না কেন। আপনি শুধু আমার, কারো সাথে আপনাকে ভাগ করতে পারবো না আমি। শান মুচকি হেসে স্লো ভয়েসে বলল, কোথাও কিছু পুড়ছে মনে হয় না? তাহলে কি আমার জন্য কারো মন? আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ পুড়ছে। বেশ হয়েছে। সেই দিন আমি শুধু বলেছিলাম আমি আবার বিয়ে করব, তখন আপনি কি করেছিলেন? সেটা আপনি তো একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়েছিলেন। তাহলে আমার পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা নয় কি? শান আমার কোমরে ধরে আমাকে আরেকটু ওনার কাছে টেনে নিল। তাহলে অবশেষে আমার ভালোবাসা যাবে তোমার উপর হয়েছে গেছে, বলো কি করব? বলুন, ভালোবাসা এত ভয়ঙ্কর ছোঁয়াচে অসুখ যে ছড়াতে সময় লাগে না। শান আমার কপালের সাথে ওনার কপাল ঠেকালো, আমার মুখে হাসি ফুটে উঠল। আমার পরীক্ষা শুরু হওয়ার সময় বিয়ের কার্ড বানাতে দেওয়া হয়েছে, সাথে বিয়ের সব আনুষঙ্গিক ব্যবস্থা করা হয়ে গেছে। এখন শুধু বিয়েটা হওয়ার অপেক্ষা। 2 দিন পর এনগেজমেন্ট। এর পর সব নিয়মকানুন মেনে বিয়েটা সম্পন্ন হবে। আজকে আব্বু আম্মু এসেছে আমাদের নিয়ে যেতে। যেহেতু বিয়েটা আবার নতুন করে হচ্ছে, তাই আব্বু আম্মু চায় তাদের 2 মেয়েকে একসাথে একই বাড়ি থেকে বিদায় দিতে। আমার শ্বশুরবাড়ির সবাই মতামত দিয়েছে, কিন্তু বেঁকে বসছে সে শান। আমাদের বিয়েটা তো হয়ে গেছে, তাহলে সোহা কেন এই বাড়িতে যাবে? সেখান থেকে বিয়ে হলে ক্ষতি কি? শানের কথা শুনে সবার মুখ টিপে হাসল, তবে এতে ওনার মধ্যে কোনো প্রতিক্রিয়া হচ্ছে বলে মনে হয় না। ওনার মতোই বলে যাচ্ছে। শ্বশুরমশাই বলল, এটা কি বলছিস তুই বেটা? আমার ছেলেপক্ষ তাহলে সোহা এখানে কি করে থাকবে? বিয়েটা তো ওরও হচ্ছে, তাই নয় কি? বাট বাবা, আমাদের বিয়েটা তো হয়ে গেছে, তাহলে ও ওখানে থাকলে কি সমস্যা? ধরে নাও যে বিয়েটা হয়নি, এখন নতুন করে হচ্ছে। শান অবাক হয়ে বলল, হোয়াট? ওরা চাইছে ওদের 2 মেয়েকে একই সাথে একই বাড়ি থেকে বিদায় দিতে, তাই ওদের ইচ্ছাটাকে আমাদের প্রাধান্য দিতে হবে, তাই নয় কি? শান কিছু না বলে চুপ করে রইল। শ্বশুরমশাই বলল, মা তুই গিয়ে জামা কাপড় গুছিয়ে নে, কিছুক্ষণ পর বের হতে। শান বলে উঠল, আঙ্কেল আন্টি চলে যাও, আমি না হয় কালকে সোহাকে দিয়ে আসবো। আরে না, কালকে থেকে ওদের বাড়ি আত্মীয়রা আসতে শুরু করবে, কালকে গেলে কি হয়? তবে আজই যেতে হবে। শান আর কথা না বলে উপরে চলে গেল। আমি রুমের দিকে পা বাড়ালাম। রুমে গিয়ে দেখলাম শান নিজের ল্যাপটপ নিয়ে কাজ করছে। আমি কোনো কথা না বলে আমার ট্রলি ব্যাগ বের করে জামা কাপড় গুছিয়ে নিতে থাকলাম। বারবার শানের দিকে আর চোখে তাকাচ্ছিলাম, বাট উনি একবারও আমার দিকে তাকায়নি। আচ্ছা, উনি কি আমাকে বাই বলবে না? আমি জামা কাপড় গুছানো শেষ করে গুটি গুটি পায়ে ওনার কাছে গিয়ে একটু গলা খাকিয়ে দিলাম, বলছি আমি আসি। উনি কোনো রেসপন্স করলেন না। আমি আবারও বললাম, আমি চলে যাচ্ছি, বাই বলবেন না? উনি কিছু বললেন না। আমি ঘুরে যাওয়ার জন্য পা বাড়াম, তখন উনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। সবাইকে বলতে পারছো না যে তুমি যাবে না? সবার মুখের উপর কিভাবে বলবো যাবো না? সবাই কি ভাববে? যা খুশি ভাবুক, আমি কি করে থাকবো এতদিন তোমাকে ছাড়া? আমার তো ভাবতেই দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এখন। আমি ওনার দিকে ফিরে বললাম, কিছুদিনের তো ব্যাপার, আমি ও কি খুব ভালো থাকবো আপনাকে ছাড়া? কিন্তু কি করবো, যেতে তো হবে। উনি রেগে বলল, সব তোমার ওই উটকো আবদারের কারণে হয়েছে। কি দরকার ছিল আবার বিয়ে করার? ওনার কথা শুনে আমি খিলখিলে হেসে উঠলাম। তাহলে আপনি পূরণ করলেন কেন না? তাহলে ভালো হতো। এখন তো সেটা ভাবছি, পরে ভাবে। এখন আমাকে বাই বলে সময় যাচ্ছে। উনি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, খুব তাড়া মনে হচ্ছে যাওয়ার। আমি ওনার দিকে তাকিয়ে একটা ডোক গিলে বললাম, কই না তো। শান একটা দীর্ঘশ্বাস ফেলে আবার আমাকে জড়িয়ে ধরল। শোনো, সবসময় ফোনটা হাতের কাছে রাখবে। সকাল আর রাতে ঘুম থেকে ওঠার আগে আর
ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন আমাকে ফোন করে আমাকে গুড মর্নিং আর গুড নাইট বলবে। 1 ঘন্টা পর পর ফোন করবে, আর ফোন তোমার হাতে থেকে যেন না যায়। অবশ্যই ভিডিও কলে ঠিক মতো খাওয়া দাওয়া করবে। তোমার কাজিন ব্রাদারের সাথে বেশি কথা বলবে না। আর যা যা বললাম সব অক্ষরে অক্ষরে পালন করবে। আমি হা হয়ে গেলাম ওনার কথা শুনে। তারপর কোনো কথা না বলে শুধু মাথা নাড়ালাম। উনি আমার কপালে, গালে ওনার ঠোঁটের স্পর্শ দিলেন। তখনই আমার ফোনের ভূমিকা আপুর কল এলো। বুঝতে পারলাম যেতে হবে। আমি বললাম, আচ্ছা আসি তাহলে। উনি মুখ গোমড়া করে বলল, আমি এগোতে নিলাম। উনি আবারও হাত ধরে বসলো আর ইনোসেন্ট লুক নিয়ে বলল, যাওয়াটা খুব জরুরি। আমি ওনার এক গালে হাত দিয়ে বললাম, আমি এখন চাই সারা জীবনের মতো আপনার কাছে চলে আসবো বলে। কিছুদিনের বিচ্ছেদ যদি সারা জীবনের জন্য আমাদের এক হতে পারে, তাহলে আমার মনে হয় আপনার হাসি মুখে আমাকে বিদায় দেওয়া উচিত। শান মাথা নাড়ালো। আমি হাসি মুখে বললাম, তাহলে এবার আসুন একটু। উনি মুখ গোমড়া করে রইল। প্লিজ হাসুন না। উনি অনিচ্ছাকৃত একটা হাসি দিলেন। আমি আস্তে করে বললাম, উনি ওনার গালে রাখা আমার হাতটা ওনার হাতের মুঠো শক্ত করে ধরে একটা চুমু দিয়ে বলল, আই মিস ইউ সুইটহার্ট। আমি ধরা গলায় বললাম, আই মিস ইউ টু। কথাটা বলে ওনার থেকে হাত সরিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেলাম। আমার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। চাই না আমার চোখ থেকে পানি দেখে দুর্বল হয়ে পড়ুক। নিচে নেমে বাড়ির সবাই থেকে বিদায় না পুষ্পকে নিয়ে সাম্য ভাইয়া বাইরে গেছে, কারণ পুষ্প থাকলে আমার সাথে যাওয়ার বায়না হতো। সবাই থেকে বিদায় নিয়ে আমি সামনের দিকে এগোলাম। শানকে আরেকবার দেখার জন্য মন ছটফট করছে, তাই পিছন তাকালাম। শান নিচে আসেনি। 2 তলা থেকে দাঁড়িয়ে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে। আমি চোখ ফিরিয়ে সামনের দিকে পা বাড়ালাম।